আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। দমনে রুশ বাহিনীর দফায় দফায় বিমান হামলা, হতাহত অনেকে। আসাদ সরকারকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা ইরানের। গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা, নারী ও শিশুসহ নিহত ৪৭। আরও এক ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু। লুটপাটের ঘটনায় ত্রাণ সহায়তা স্থগিতের ঘোষণা ইউএনআরডব্লিউ এর। কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের হিড়িক ভারতীয়দের। চলতি বছর আটক ৪৩,০০০-এর বেশি। দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় সুযোগ নিচ্ছে অবৈধ অভিবাসীরা। ঘূর্ণিঝড় পেঞ্জলের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৯। তামিলনাড়ুতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। মালয়েশিয়া ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় ১২ জনের মৃত্যু। এবং শর্ত সাপেক্ষে প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি আরব। ২০২৫ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত থাকছে সময়সীমা, নিশ্চিত করল বাংলাদেশ দূতাবাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। রোববার আসাদ বাহিনীর পাশাপাশি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। বিদ্রোহীদের মোকাবিলায় প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার ইদলিবে দফায় দফায় বিমান হামলা চালায় রুশ বাহিনী। বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। হোয়াইট হেলমেটস জানায় এদিনও বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। ইদলিবের পাশাপাশি আলেপ্পোতেও বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আসাদ বাহিনী ও রুশ সেনারা। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার পর আরও অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম্বা এসটিএস। শহরটি নিয়ন্ত্রণ আসাদ বাহিনী হারানোয় সিরিয়ার গৃহযুদ্ধের নতুন মোড় নিয়েছে। ২০১৬ সালে বিদ্রোহীদের কাছ থেকে অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল আসাদ বাহিনী। এদিন দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সিরিয়া সেনাবাহিনী শত্রুদের পরাজিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিদ্রোহীদের মোকাবেলায় দামেস্কের পাশে থাকবে তেহরান বলে জানান আব্বাস। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। মাঝের কয়েক বছর সংঘর্ষ থেমে থাকলেও পুনরায় বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে ওঠায় পরিস্থিতি অবনতি হচ্ছে। বিশ্লেষকদের সংখ্যা আগের চেয়েও শক্তিশালী রূপে ফিরেছে বিদ্রোহীরা। আগামীতে আসাদ বাহিনীর হাত থেকে আরও এলাকা নিজেদের দখলে নিতে তারা বদ্ধপরিকর বলেও জানা গেছে। রাহানুল রানা, সময় সংবাদ। গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় অবরুদ্ধ অঞ্চলটিতে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুসহ এক সাংবাদিক রয়েছেন। এদিকে লুটপাটের ঘটনায় গাজায় ত্রাণ সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে ইউএনআরডব্লিউএ। এর মধ্যেই উপত্যকাটিতে যুদ্ধাপরাধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। রোববার গাজার নুসেইরাত শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই ঘটনায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিন হামলায় ফিলিস্তিনি এক সাংবাদিকও নিহত হয়েছেন। ফিলিস্তিনের পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযানে কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সশস্ত্র গোষ্ঠীগুলোর লুটপাটের হুমকিতে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থা। কয়েকবার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোতে লুটপাটের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে করে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। রোববার গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির ৪৫তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গাজায় দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান কুয়েতের আমির। এবারের সম্মেলনে ফিলিস্তিন ইস্যুকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উপত্যকাটিতে যুদ্ধবিরতির চেষ্টায় হামাসের একটি প্রতিনিধি দল মিশরের কায়রোতে অবস্থান করছে বলে জানা গেছে। গাজা ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত ৪৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ, আর বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। উর্জিতা শেজিন, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর চাপে নিজের উত্তরসূরি বেছে নিতে বাধ্য হয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে বলা হয়, শারীরিক অসুস্থতার কারণে আব্বাস যদি কখনো দায়িত্ব পালন করতে না পারেন, তখন ফিলিস্তিনের হাল ধরবেন রাউহি ফাত্তাহ। গণমাধ্যমটি আরও জানায়, ফিলিস্তিন কর্তৃপক্ষকে $1 কোটি বিনিময়ে আব্বাসকে উত্তরসূরি বেছে নেওয়ার শর্ত দিয়েছিল সৌদি আরব। ইসরায়েলি বর্বরতায় গাজা মৃত্যু উপত্যকায় পরিণত হলেও এই আগ্রাসনের বিরুদ্ধে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা ছিল ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আব্বাসের। এর জেরে তার বিরুদ্ধে বাড়ছে সমালোচনা। এছাড়া 2006 সালে ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত দেশে কোনো নির্বাচনের আয়োজন করেননি তিনি। এ নিয়ে খোদ ফিলিস্তিনিদের মধ্যেও ছিল চাপা অসন্তোষ। তবে কয়েকদিন আগে আচমকা নিজের উত্তরসূরি হিসেবে রাউহি ফাত্তাহর নাম ঘোষণা করেন আব্বাস। জানা গেছে, মাহমুদ আব্বাস যদি অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে না পারেন, তখন রাউহি ফিলিস্তিনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত 90 দিনের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। রাউহি ফিলিস্তিন জাতীয় পরিষদের স্পিকার। 2004 সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পরও একই দায়িত্ব পালন করেছিলেন তিনি। দীর্ঘ 18 বছর পর মাহমুদ আব্বাস কেন হঠাৎ নিজের উত্তরসূরি বেছে নিলেন, এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর চাপে এমন সিদ্ধান্ত নিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। গেল সেপ্টেম্বরের শেষ দিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ বা পিএকে প্রায় $6 কোটি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেয় রিয়াদ। সেই অর্থে শেষ কিস্তি $1 কোটি দেওয়ার বিনিময়ে আব্বাসকে নিজের উত্তরসূরি বেছে নেওয়ার শর্ত দিয়েছিল সৌদি সরকার, এমনটাও জানিয়েছে আল জাজিরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইকে ফাতার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আব্বাসের এই সিদ্ধান্তের পেছনে দুটি কারণ আছে। প্রথমত, যুদ্ধের পর গাজার বেসামরিক বিষয়গুলো পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হবে। আব্বাস সেই কমিটি ঘোষণা করলেও এতে ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো প্রভাব থাকবে না। আর দ্বিতীয়ত, ট্রাম্প প্রশাসনের ইসরায়েলের ভূখণ্ডের সঙ্গে পশ্চিম তীর বা এর কিছু অংশ যুক্ত করার পরিকল্পনা আছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছে পিএর বিশেষ কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। 2017 থেকে 2021 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে তুমুল উত্তেজনা দেখেছে বিশ্ব। ট্রাম্পের আমলে ইরানের এলিট কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সোলেমানিকে হত্যা করা হয়। শুধু তাই নয়, 5 বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর আরোপ করেন নিষেধাজ্ঞার খড়গ। আবারও সেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়। দ্বিতীয় মেয়াদে তাহলে কেমন হতে যাচ্ছে ট্রাম্প ইরান সম্পর্ক? আবারও কি নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠবেন ট্রাম্প? ইরানের সম্ভাব্য কৌশল কি হতে পারে? বিস্তারিত রিপোর্টে। আগের মেয়াদে কেমন ছিল ট্রাম্পের ইরান নীতি তা বিশ্লেষণ করলেই ইরানের আগ্রাসী হওয়ার কারণ বেরিয়ে আসবে। 2016 সালের নির্বাচনে জয়ী হয়ে ইরানের বৈদেশিক নীতি বিষয়ে ওবামা প্রশাসনের বহুপাক্ষিক কূটনীতি থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। তার চূড়ান্ত পরিণতি 5 বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনা। 2018 সালের মে মাসে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামের সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। মূলত ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ওই চুক্তি করা হয়। কিন্তু ট্রাম্প চুক্তিটিকে ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি আখ্যা দিয়ে দাবি করেন ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতা বন্ধে পর্যাপ্ত চাপ দেয়া হয়নি। এমন দোহাই দিয়ে চুক্তি থেকে সরে এসে ইরানের উপর সর্বোচ্চ চাপের অংশ হিসেবে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এই কৌশলের লক্ষ্য ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া, তেল রপ্তানি কমানো এবং কূটনৈতিকভাবে দেশটিকে বিচ্ছিন্ন করে ফেলা। মূলত এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করলেও আবারও পারমাণবিক অস্ত্র নির্মাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে ইরান। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ছায়া যোদ্ধাদের শক্তিশালী করার মধ্য দিয়ে প্রতিশোধমূলক উদ্যোগ নিতে শুরু করে তেহরান। সামরিক দৃষ্টিকোণ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন বেশ কিছু সমালোচিত কর্মকাণ্ড রয়েছে, যা নবনির্বাচিত প্রেসিডেন্টের সম্ভাব্য ভবিষ্যৎ কার্যকলাপ সম্পর্কেও ইঙ্গিত দেয়।
এর মধ্যে উল্লেখযোগ্য ছিল 2020 সালের জানুয়ারিতে ইরানের এলিট কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা। কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাহসের পাশাপাশি আরও বেশ কিছু বার্তা দেয়া হয়। ওই ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্ররোচনার পাশাপাশি সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দেয়। ডোনাল্ড ট্রাম্পের অতীত কর্মকাণ্ড জানান দেয় আবারও ইরানের সঙ্গে নতুন করে বড় আকারে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন শুধু তাই নয়, এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর ভঙ্গি সম্ভবত আরও আক্রমণাত্মক হতে পারে। পারস্য উপসাগরে নৌসেনা মোতায়েন, অবাধ নৌ চলাচল এবং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক মিত্রদের সঙ্গে যৌথ মহড়া অন্তর্ভুক্ত করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আর এটা স্পষ্ট, ইয়েমেন, ইরাক এবং সিরিয়ার মতো জায়গায় ছায়া যোদ্ধাদের সঙ্গে নতুন করে যুদ্ধে মেতে উঠবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের অধীনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কৌশলগত একটি হাতিয়ার ছিল ইরানে, যা মারাত্মক ক্ষতি বয়ে আনে। এই যেমন তেল রপ্তানি কমে যাওয়া, রিয়ালের মূল্য নাটকীয়ভাবে কমে যাওয়া, সর্বোপরি অর্থনীতি সংকুচিত হয়েছে। ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার সঙ্গে সঙ্গে আবারও তিনি ইরানের উপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন বলেই মনে করেন বিশ্লেষকরা। ইরানের আঞ্চলিক প্রভাব, লেবাননে হিজবুল্লাহর প্রতি সমর্থন থেকে শুরু করে ইয়েমেনে হাউথিদের সমর্থন সবসময়ই বিতর্কের মূল বিষয়। পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে এই গোষ্ঠীগুলোকে অর্থায়নের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইরান, যা এই অঞ্চলে কৌশলগত সমীকরণ পাল্টে দিতে পারে। ট্রাম্পের ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসা শুধু পারমাণবিক কার্যকলাপের জন্য নয়, বরং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক কার্যকলাপের মোকাবিলায় আলোকপাত করা হয়েছে। এই দিকগুলো ট্রাম্প প্রশাসনের সময় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বেশি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন করে চাপের মুখে ইরান তার প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন খাতে কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। আর এটি নিঃসন্দেহে একটি অস্ত্র প্রতিযোগিতার মতো পরিস্থিতির দিকে নিয়ে যাবে, যেখানে তেহরান প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার বিকল্প পদ্ধতি খুঁজছে। ইরানের প্রক্সি নেটওয়ার্ক এক্ষেত্রে অন্যতম বিকল্প। প্রক্সি নেটওয়ার্ক বলতে লেবাননের হিজবুল্লাহ, ইরাকি সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের বোঝানো হচ্ছে। ট্রাম্পের আগের প্রশাসন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এবং এর সহযোগীদের কাবু করতে ব্যাপক পদক্ষেপ নেয়। নতুন করে ট্রাম্প আবার একই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করেন অনেকে। ঐতিহাসিকভাবেই ইরানের সামরিক তত্ত্ব হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দ্রুত আক্রমণ নৈপুণ্য, ড্রোন এবং ছায়া যোদ্ধাদের আরও শক্তিশালী করা। ট্রাম্পের বিজয়ের পর ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্বিগুণ শক্তিশালী করতে পারে। বাভার 373 এর মতো আরও ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে পারে দেশটির সরকার। সেই সঙ্গে ড্রোনের বহর আরও সম্প্রসারণে মনোযোগ দেবে তেহরান। রাজনৈতিকভাবে ইরান মার্কিন চাপ মোকাবিলায় চীন এবং রাশিয়ার মতো অন্য যে সকল বৈশ্বিক শক্তি রয়েছে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে পারে। এই অংশীদার দেশগুলো আরও অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ সামরিক মহড়ার দিকে নিয়ে যেতে পারে, যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং সহযোগীদেরও চ্যালেঞ্জ করতে সক্ষম। কানাডার সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশের সময় চলতি বছর 43,000-এর বেশি ভারতীয় আটক হয়েছেন, যা গেল বছরের তুলনায় অন্তত 13,000 বেশি। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডার ভিসা পেতে কম সময় লাগা এবং দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলেও জানান তিনি। তবে নবনির্বাচিত প্রেসিডেন্টের এমন হুমকির পরও থেমে নেই সীমান্ত পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত দিয়ে ভারতীয় অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় 43,000-এর বেশি ভারতীয়কে আটক করা হয়েছে বলে জানিয়েছে জরিপ।
জরিপ আরও বলছে 2022 সালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন 17,000-এর বেশি ভারতীয়, আর 2023 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 30,000-এ। সবশেষ 2024 সালে উত্তরাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টাকারীদের 22%ই ভারতীয় বলে জানিয়েছে জরিপটি। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গড়ে 1 বছর সময় লাগে। অন্যদিকে কানাডার ভিসা মাত্র 76 দিনেই হাতে পেয়ে যান বেশিরভাগ আবেদনকারী। এটিকেই কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ চেষ্টার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টানা চতুর্থ দিনের মতো উত্তাল জর্জিয়া। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা পুনরায় চালুর দাবি। 8টি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। 100-র বেশি আন্দোলনকারী গ্রেফতার। রিয়াদ মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধনের মধ্য দিয়ে সৌদি আরবের পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। পরিবহন ব্যবস্থার এই উদ্যোগকে সৌদি ভিশন 2030-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প শহরের যানজট কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস ও অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। স্থানীয় সময় রোববার সৌদি আরবে রিয়াদ মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। 3টি মেট্রো লাইন চালুর মধ্য দিয়ে 176 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের যাত্রা শুরু হলো। এটি রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোকে একত্রিত করে একটি আধুনিক পরিবহন নেটওয়ার্ক তৈরি করবে। পুরো মেট্রো প্রকল্পে 6টি লাইন ও 85টি স্টেশন রয়েছে। এতে 190টি স্বয়ংক্রিয় ট্রেন ব্যবহার করা হবে, যা দৈনিক একসঙ্গে 36 লাখ যাত্রী পরিবহন করতে সক্ষম। এছাড়া এটি রিয়াদের জনবহুল এলাকা, বিমানবন্দর সহ শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্রের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে। এই মেট্রো চালুর মাধ্যমে রিয়াদ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। আগামী 16 ডিসেম্বর মেট্রোর দ্বিতীয় পর্যায়ে 2টি লাইন চালু হবে এবং শেষ লাইনটি চালু হবে 2025 সালের 5 জানুয়ারি। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প কার্বন নিঃসরণ হ্রাস এবং অর্থনৈতিক কার্যক্রমকে উৎসাহিত করবে। আমি সত্যিই খুব খুশি যে এই প্রকল্পটি অবশেষে বাস্তবায়িত হয়েছে। রিয়াদের মতো বড় শহর যেখানে যানজট লেগেই থাকে, সেখানে এই মেট্রো প্রকল্প শহরের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছে। যদিও এটি বাস্তবায়নে শত কোটি ডলার ব্যয় হয়েছে, আমি মনে করি এই অসাধারণ সাফল্যের জন্য এই খরচ একদম সঠিক সিদ্ধান্ত ছিল। 2030 সালের বিশ্ব এক্সপো এবং 2034 সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতেও এই মেট্রো প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনেকে আশা করছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। দেশটিতে হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত এই সুযোগ থাকছে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবে নানা কারণে কফিল বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে যারা হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের জন্য এসেছে বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আইন সহকারী মামুনুর রশিদ জানিয়েছেন, 2024 সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন, তারা আগামী বছরের জানুয়ারির 29 তারিখের মধ্যে বৈধ হতে পারবেন। তারা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন যে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত যাদেরকে হুরুপ দেওয়া হয়েছে ইতিপূর্বে, এই হুরুপ্রাপ্ত কর্মীরা চাইলে এখন বৈধ হতে পারবে। এর জন্য সুযোগ দেওয়া হয়েছে আজকে 1 তারিখ থেকে 29 জানুয়ারি পর্যন্ত, 25 সালের 29 জানুয়ারি পর্যন্ত। হুরুপ প্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে। তবে এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র এবং প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে। এ বিষয়ে দূতাবাস থেকে আরও জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বিভিন্ন তথ্য সেবা চালু রাখা হয়েছে। প্রবাসীরা দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা নিতে পারবেন। সকল প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেননি, তাদেরকেও দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।
দেখছেন আন্তর্জাতিক সময়। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। ঘূর্ণিঝড় ফেঞ্জলের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। ভারতের তামিলনাড়ুতে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি। জারি করা হয়েছে সতর্কতা। ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাবে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দক্ষিণাঞ্চল, তলিয়ে গেছে বেশ কিছু এলাকা। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ঘটেছে ভূমিধসের ঘটনাও। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রোববার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। পুদুচেরি শহরে গেল ৩০ বছরের মধ্যে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে বলে জানায় আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাবে শ্রীলঙ্কায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। দেশটিতেও হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মালয়েশিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। বাস্তুহারা হয়েছেন অনেকে। বহু বাসিন্দাকে এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেরেঙ্গানু, কেদা, পেরলিস এবং পোক অঙ্গরাজ্যে। আগামী মাসেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। এদিকে বন্যার কবলে বিপর্যস্ত থাইল্যান্ড, চলছে উদ্ধার কার্যক্রম। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এরই মধ্যে বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকজনের প্রাণহানিও হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল ও মধ্য পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্য। দৃষ্টিসীমা ঝাপসা হওয়ায় বিপাকে পড়েছেন নিউ ইয়র্কের গাড়ি চালকরা। বন্ধ বিভিন্ন মহাসড়ক। পেনসিলভেনিয়ায় ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে উইসকনসিন, মিশিগান ও ওহাইও সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেশটির আবহাওয়া বিভাগের। ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। কনকনে ঠান্ডা বাতাস, সঙ্গে প্রচণ্ড তুষারপাত। দৃষ্টিসীমা ঝাপসা হওয়ায় গাড়িগুলো চলছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। স্থানীয় সময় শনিবার তীব্র তুষারঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। এতে তুষারের স্তর জমে ১০ থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত, যেটিকে রেকর্ড বলছে স্থানীয় আবহাওয়া বিভাগ। বরফের চাদরে ঢেকে যায় ডাঙ্কার শহরের রাস্তাঘাট। বন্ধ বিভিন্ন মহাসড়কে যান চলাচল। বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত পেনসিলভেনিয়ার বাসিন্দাদেরও। ইরি শহরের আবাসিক এলাকায় ভারী তুষারপাতের কারণে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। নিরাপত্তার স্বার্থে আগামী মঙ্গলবার পর্যন্ত সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। সতর্কতা জারি করা হয়েছে উইসকনসিন, মিশিগান, ওহাইও অঙ্গরাজ্যেও। আগামী সোমবার শৈত্যপ্রবাহ সরে যেতে পারে দেশটির পূর্বাঞ্চলের দিকে। তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে। এ অবস্থায় বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ঘোষণার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। কড়া হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ানকে অস্ত্র দেয়া চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এর আগে শুক্রবার ৩৮ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর নিয়েও উত্তেজনা শুরু হয়েছে চীনে। চীন তাইওয়ান চলমান দ্বন্দ্বের মধ্যেই শুক্রবার তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। অন্যান্য অস্ত্রের পাশাপাশি ৩৮ কোটি ৫০ লাখ ডলারের এসব অস্ত্রের মধ্যে থাকবে ফাইটার জেটের যন্ত্রাংশ ও রাডার সিস্টেম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির বিষয়টি নিশ্চিত করে জানায়, তাইওয়ান যেন বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলা করতে পারে তারা সেটি নিশ্চিত করবে। ২০২৫ সাল নাগাদ তাইওয়ানে এই অস্ত্র পাঠানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে বিরোধিতা করে আসছিল চীন। অস্ত্র বিক্রির খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের এই সামরিক বন্ধনের কারণে ক্ষুব্ধ চীন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের সিদ্ধান্ত চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা। চীনের সঙ্গে তাইওয়ানের শান্তিপূর্ণ একত্রীকরণে পূর্ণ সমর্থন দেয়া, তাইওয়ানকে অস্ত্র সহায়তা দেয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করার আহ্বানও জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে নিজের সার্বভৌমত্ব রক্ষায় কড়া পদক্ষেপ নেবার হুঁশিয়ারিও উচ্চারণ করে চীন। এদিকে শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিং প্রশান্ত মহাসাগরীয় মিত্র দেশগুলোতে সফরের অংশ হিসেবে 2 দিনের যাত্রাবিরতিতে যুক্তরাষ্ট্রের হাওয়াই পৌঁছেছেন। এ নিয়েও বেইজিং জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের শিয়া ও সুন্নির দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে 133, আহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। প্রাণঘাতী সংঘাত অব্যাহত, লড়াই বন্ধে ব্যবস্থা নেওয়া হলেও নেই কোনো। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত করার প্রতিবাদে টানা 4 দিন ধরে উত্তাল জর্জিয়া। দেশটির রাজধানী তিবিলিসে রোববার রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হাজারো মানুষ। এরই মধ্যে অন্তত 8টি শহরে বিক্ষোভ ছড়িয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 100-র বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আতশবাজি, টিয়ার গ্যাস ও জল কামান। রোববার রাতভর উত্তাল ছিল জর্জিয়ার রাজধানী তিবলিসি। পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ইউরোপীয় ইউনিয়নের যোগদানের আলোচনা স্থগিত করার প্রতিবাদে টানা 4র্থ দিনের মতো রাস্তায় নামেন তিবলিসিবাসী। এদিনও রণক্ষেত্রে রূপ নেয় শহরটি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। স্থানীয় গণমাধ্যম বলছে, দিন দিন বাড়ছে বিক্ষোভের পরিধি। এরই মধ্যে অন্তত দেশটির 8টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাতুমি, কুতাইসি, যুগদিদি সহ বিভিন্ন শহর এবং অঞ্চলে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে আন্দোলনকারীরা। 100-র বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। We don't want to be part of Russia. We want to be part of Europe and we belong to Europe, and this is our very first demand, that we belong to Europe. I've been attending protests for quite a long time now, and quite frankly, it's been very tiring to see that our government does not hear what the people desire. I'm here for a very simple reason, to defend my European future and the democracy of my country. গেল শনিবার আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট। জর্জিয়ান ড্রিম দলকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি আগামী মাসে মেয়াদ শেষ হলেও নিজ কার্যালয় না ছাড়ার হুঁশিয়ারি দেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের মণিপুরে চলমান সহিংসতার মধ্যে প্রতিবেশী রাজ্যের সরকারের পাল্টাপাল্টি বক্তব্যে দেখা দিয়েছে উত্তেজনা। মণিপুর রাজ্য সরকার মিজোরামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকি চীন খ্রিস্টান রাষ্ট্র এবং গ্রেটার মিজোরাম পরিকল্পনার অভিযোগ তুলে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তাদের দাবি, মিজোরাম থেকে অবৈধ কুকি চীন অভিবাসী মণিপুরে স্থানান্তর এবং গ্রেটার মিজোরাম গঠনের জন্য জমি দখল করা হচ্ছে, যা একটি দীর্ঘ পরিকল্পনার অংশ হতে পারে। ভৌগোলিক দিক থেকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর। রাজ্যটিতে মাসের পর মাস ধরে কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে চলছে জাতিগত সহিংসতা, আর এর উত্তাপ ছড়িয়েছে পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও। তবে চলমান উত্তেজনার মধ্যে এবার পাশের মিজোরাম রাজ্য প্রধানের সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে দেখা গেছে উত্তেজনা। সম্প্রতি মণিপুর রাজ্য সরকার মিজোরামের মুখ্যমন্ত্রী লালদোহমার বিরুদ্ধে কুকি চীন খ্রিস্টান রাষ্ট্র এবং গ্রেটার মিজোরাম পরিকল্পনার অভিযোগ তুলে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তাদের দাবি, মিজোরাম থেকে অবৈধ কুকি চীন অভিবাসী মণিপুরে স্থানান্তর এবং গ্রেটার মিজোরাম গঠনের জন্য জমি দখল করা হচ্ছে, যা একটি দীর্ঘ পরিকল্পনার অংশ হতে পারে। মূলত মিজোরামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যের অবস্থা ঠিক করতে ব্যর্থ মণিপুর সরকার। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে একটি বিতর্কিত ভাষণে খ্রিস্টান রাষ্ট্র গঠনের জন্য মিয়ানমার এবং ভারতের কিছু এলাকা এক করার পক্ষে কথা বলেছিলেন। তবে মণিপুর সতর্ক করে দিয়েছে, এই ধরনের চেষ্টা গ্রেটার মিজোরাম গঠনের অংশ হতে পারে। এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া মণিপুর সরকার জানিয়েছে, মিজোরাম সরকারের মতো তাদেরও অবৈধ অভিবাসন রোধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেমন মিজোরামে বসবাসকারী মিয়ানমারের নাগরিকদের জমি কেনা এবং ব্যবসা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য সরকার। এর সমালোচনা করে বিবৃতি দিয়েছে মণিপুর সরকার। নাদিম মারজান, সময় সংবাদ। বন্য হাতির উপদ্রবে অতিষ্ঠ ভারতের শিলিগুড়ির একটি গ্রাম। রোববার লোকালয়ে বন্য হাতি প্রবেশ করে নষ্ট করে দেয় বেশ কিছু ফসলি জমি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন বিভাগের কর্মকর্তারা গিয়ে হাতিগুলোকে জঙ্গলে ফেরত পাঠায়।
জঙ্গল থেকে ছুটে আসা হাতির উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। এমনই ঘটনা ঘটেছে ভারতের শিলিগুড়ির উত্তরাঞ্চলের রাঙাপানি গ্রামে। জঙ্গল দিয়ে ঘেরা এই গ্রামে প্রায় বন্যপ্রাণীর উপদ্রব লক্ষ্য করা যায়। এবারও তাই ঘটেছে। পাশের বন থেকে হাতির পাল ঢুকে নষ্ট করে দিয়েছে ফসলি জমি। হাতির এই তাণ্ডবে উদ্বিগ্ন হয়ে পড়েন গ্রামবাসী। লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন হাতিগুলোকে। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। কাছেই লোকালয় হওয়ায় সবাই ভয় পেয়ে গেছে। যদি আমাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় তাহলে অনেক ভোগান্তি পোহাতে হবে। এজন্য সবাই হাতি তাড়ানোর জন্য বন কর্মকর্তাদের অনুরোধ জানান। খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছান বন বিভাগের কর্মকর্তারা। রাঙাপানি গ্রামে হাতির পাল ঢুকে পড়ার খবর পাই আমরা। রেঞ্জারদের সঙ্গে আরো দল পৌঁছায়। আমরা হাতির পালকে ঘিরে ধরে জঙ্গলে পাঠাই। শিলিগুড়ি ও জলপাইগুড়ির বনবেষ্টিত গ্রামগুলোতে বন্যপ্রাণী ঢুকে পড়া নতুন কিছু নয়। বিশেষ করে গাছপালা কেটে বন উজাড় করায় নিজেদের প্রাকৃতিক বাসস্থান ছেড়ে লোকালয়ের দিকে ধাবিত হচ্ছে বিভিন্ন বন্যপ্রাণী। প্রাকৃতিকভাবেই বিভিন্ন প্রজাতির প্রাণীর আবার স্থল আলাদা, যা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জরুরি। প্রতিনিয়ত বন উজাড় করায় এই ভারসাম্য হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। মিয়ানমারের নৌবাহিনীর বিরুদ্ধে থাইল্যান্ডের মাছ ধরা নৌকা লক্ষ্য করে গুলির অভিযোগ উঠেছে। এ সময় প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দিলে এক জেলের মৃত্যু হয়। আটক করা হয়েছে ৩১ জেলেকে। এদের মধ্যে ৪ জন থাইল্যান্ডের এবং ২৭ জন মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। এক বিবৃতিতে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, থাইল্যান্ডের 2টি মাছ ধরার নৌকা মিয়ানমারের সমুদ্র সীমায় প্রবেশ করলে গুলি ছোড়ে মিয়ানমারের নৌবাহিনী। আটক হওয়া জেলেদের ফিরিয়ে আনতে মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। একই সঙ্গে কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। চীনের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। দেশটির জিওলজিক্যাল ব্যুরো বিষয়টি জানিয়েছে। খনিটিতে ১,০০০ টনের বেশি স্বর্ণ মজুদ রয়েছে বলে ধারণা করছেন গবেষকরা, যার আনুমানিক মূল্য ৬০০ বিলিয়ন ইউয়ান। এর আগে আবিষ্কৃত খনিগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে সর্বোচ্চ ৯৩০ টন স্বর্ণ পাওয়া গেছে। খননের কাজে যুক্ত সংস্থাগুলো জানিয়েছে, খনির ২,০০০ মিটার গভীরে ৪০টি স্বর্ণের আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে, যেখানে প্রায় ৩০ টন স্বর্ণ মজুদ রয়েছে। খনিটি চীনের অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের তেলেঙ্গানা রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ৭ মাওবাদী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে রাজ্যের মুলুগু জেলায় এই ঘটনা ঘটে। গেল সপ্তাহে পুলিশের ইনফরমার সন্দেহে 2 আদিবাসীকে হত্যার জেরে অঞ্চলটিতে সংঘাত ছড়িয়ে পড়ে। কয়েকদিন ধরে চলা লড়াই রোববার সকালে ভয়াবহ রূপ নিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মাওবাদীদের এক আঞ্চলিক কমান্ডার রয়েছেন বলে জানা গেছে। এ সময় বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শিয়া ও সুন্নিদের মধ্যে দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। রোববার এক বিবৃতিতে স্থানীয় প্রশাসন জানায়, আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশটির কুররাম জেলায় প্রাণঘাতী সংঘাত অব্যাহত আছে। দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই বন্ধে অনেক উদ্যোগ নেওয়া হলেও এখনও কোনো অগ্রগতি হয়নি। জেলাটিতে কয়েক দশক ধরেই জাতিগত উত্তেজনা চলছে। গেল মাসের ২১ তারিখে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। আন্তর্জাতিক সময়। আজ সংযুক্ত আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশটি। জাতীয় দিবস উপলক্ষে ৪ দিন ব্যাপী থাকছে নানা আয়োজন। শিবলি আল সাদিকের রিপোর্ট। ১৯৭১ সালের ২ ডিসেম্বর ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্র প্রতিষ্ঠাকালীন ৭টি প্রদেশ নিয়ে গঠিত মধ্যপ্রাচ্যের মরুভূমির এই দেশটির সর্বপ্রথম শাসনভার গ্রহণ করেন আমিরাত প্রতিষ্ঠার মহানায়ক, হৃদয়বান ও ন্যায়পরায়ণ শাসক শেখ জায়েদ বিন আল নাহিয়ান। প্রতি বছর ২ ডিসেম্বর জাতীয় দিবস হিসেবে পালন করে দেশটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দামি দামি গাড়িগুলো মোড়ানো হয়েছে পতাকায়। জাতীয় দিবসে তারা এই জাতি, ধর্ম, বর্ণ, প্রবাসী এবং তাদের নিজস্ব নাগরিক সবাই মিলে একসাথে এই জাতীয় দিবস উদযাপন করে। 4 দিনের ছুটি ঘোষণা করেছেন। এই নানান
উদ্যোগ, নানা আয়োজনের মাধ্যমে দেশটির কারাগার থেকে 5,500 বন্দীকে এবার মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে বিক্ষোভে আটক 75 জন সহ আরো বেশ কিছু বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। দিবস উপলক্ষে আমিরাতের প্রধান শহরগুলোকে মনোরম সাজে সাজানো হয়েছে। 4 দিন ব্যাপী ব্রুজ আল খলিফা এবং ব্রুজ আল আরব সহ একাধিক স্থাপনায় আতশবাজির উৎসব সহ দেশটির ইতিহাস ঐতিহ্য নিয়ে থাকছে নানা আয়োজন। অত্যন্ত আনন্দের সহিত আমরা বাঙালি কমিউনিটি যারা আছে এখানে, যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদেরকে যোগে যোগে আরব আমিরাতে অত্যন্ত সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে। স্বাধীন দেশের মতন ঘুরতেছি, এনজয় করতেছি, খুব ভালো। আমরা বাঙালিরা এখন স্বাধীনভাবে আছি। 1971 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত কাছাকাছি সময়ের মধ্যে বিজয় অর্জন করে। ফলে দুটি দেশের প্রধান রাষ্ট্রীয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। আমিরাতের জাতীয় দিবস পালনের পাশাপাশি বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে প্রবাসীদের ব্যাপক আয়োজন রয়েছে এবার। এই দেশটি গড়ার পিছনে প্রবাসী বাংলাদেশিদের যে অবদান রয়েছে তা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের বিভিন্ন দেশের মতো মেক্সিকোতেও লেগেছে বড়দিনের ছোঁয়া। রাজধানী মেক্সিকো সিটির প্রাণকেন্দ্রে বোলো উৎসবের মধ্য দিয়ে শুরু হচ্ছে বড়দিনের আনুষ্ঠানিকতা, যেখানে জনপ্রিয় সব কার্টুন চরিত্রকে বিশাল আকৃতির বেলুন দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আয়োজন করা হয়েছে বার্ষিক কুচকাওয়াজের, যা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। প্রতি বছরের মতো এবারও বড়দিন উদযাপন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলছে নানা প্রস্তুতি। দেশভেদে বিভিন্নভাবে উদযাপন করা হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব। মেক্সিকোতে বোলো উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। রাজধানী মেক্সিকো সিটির মূল সড়কে আয়োজিত এই উৎসবটি মূলত সাদা টেডি বিয়ার মাস্কটের নামে নামকরণ করা হয়েছে, যেখানে টেডি বিয়ার ছাড়াও বিশাল আকৃতির বেলুনে জনপ্রিয় সব কার্টুন চরিত্রগুলোকে রূপ দিয়েছেন আয়োজকরা। বাজনা বাজিয়ে আর বর্ণিল পোশাক পরে একের পর এক কুচকাওয়াজ আর নানা কষ্টতের মধ্য দিয়েও তারা মন মাতাচ্ছেন দর্শনার্থীদের। প্রতি বছরের মতো এবারও বোলো উৎসব দেখতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী। তাদের উচ্ছ্বাসই বলে দেয় বড়দিনের আগে এমন জমকালো উৎসবে অংশ নিতে পেরে তারা কতটা খুশি। এই উৎসবের মধ্য দিয়ে পরিবারের সবাই একসাথে কোথাও বেড়াতে যাওয়া ও সুন্দর সময় কাটানোর সুযোগ তৈরি করে দেয়। এমনকি এখানে আসলে দারুণ মজা হয়। আমি ছোটবেলা থেকেই বাবা মার সঙ্গে এখানে আসি। বর্ণিল পোশাক পরে এ ধরনের কুচকাওয়াজ আমার মতো এখানকার সবাই ভীষণ পছন্দ করে। বয়স বেশি হলেও এখনো এই টেডি বিয়ার বা স্পাইডারম্যান দেখে আমি শৈশবে ফিরে যাই। মূলত 2015 সাল থেকে মেক্সিকো সিটিতে বড়দিনের মৌসুমে এ উৎসবের আয়োজন করছে দেশটি, যার স্পন্সর করে আসছে লিভারপুল শপিং সেন্টার। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়ায় আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। দমনে রুশ বাহিনীর দফায় দফায় বিমান হামলা, হতাহত অনেকে। আসাদ সরকারকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা ইরানের। গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা, নারী ও শিশুসহ নিহত 47, আরও এক ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু। লুটপাটের ঘটনায় ত্রাণ সহায়তা স্থগিতের ঘোষণা UNRWA এর। এবং কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের হিড়িক ভারতীয়দের। চলতি বছর আটক 43,000-এর বেশি। দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় সুযোগ নিচ্ছে অবৈধ অভিবাসীরা। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।